আজকে আমরা পড়তে চলেছি আর একটি ইন্টারেস্টিং টপিক, যেটা হচ্ছে অমরা বা প্ল্যাসেন্টা। কি বলছি? অমরা বা প্ল্যাসেন্টা। তো চলো শুরু করা যাক। তোমরা এখানে দেখতে পাবে দুটো আমি চিত্র অঙ্কন করে রেখেছি। তো দেখো, প্রথম যে চিত্রটি রয়েছে এখান থেকে আমাদেরকে তিনটে লেয়ার সম্পর্কে জানতে হবে। কটি লেয়ার? তিনটে লেয়ার। এই যে এই স্ট্রাকচারটা দেখছো, এটাকে আমরা সবাই জানি ভ্রূণ বা এমব্রায়ো। এবার এই এমব্রায়োকে ঘিরে এই এমব্রায়ো, এই স্ট্রাকচারটা রয়েছে, যেটাকে আমরা বলছি ভ্রূণ বা এমব্রায়ো। এই এমব্রায়োকে ঘিরে প্রধানত তিনটি স্তর থাকে। কি কি স্তর? তো দেখো, প্রথম যে স্তর সেটাকে আমরা বলি কোরিয়ন। কোরিয়া নয় কিন্তু, কোরিয়ন। তোমাদের অনেকেই তো আবার সাউথ কোরিয়ার বিটিএস এর ফ্যান, তো আবার তোমরা সেগুলো ভাবতে পারো। তো যাই হোক, আমরা এখন সাউথ কোরিয়ার কথা বলছি না, আমরা বলছি কোরিয়নের কথা। এই যে বাইরের যে পার্ট সেটাকে আমরা বলছি কোরিয়ন। আর এই কোরিয়নের ভেতরের, অর্থাৎ এই যে অংশটি রয়েছে, তাকে আমরা কি বলবো? তাকে বলবো অ্যামনিয়ন। অ্যামনিয়ন। কোরিয়ন আর অ্যামনিয়ন ছাড়াও আরেকটি লেয়ার থাকে, যাকে আমরা কি বলছি? অ্যালান্টয়েজ। ঠিক আছে, এবার দেখো, এই গেল আমাদের তিনটে লেয়ার, যেটা কিন্তু ভ্রূণকে আবৃত করে রেখেছে। এছাড়াও দেখো, এখানে রয়েছে এই যে দেখো বর্ধিষ্ণু অংশ। এই অংশটাকে আমরা বলি ইয়ক স্যাক। আগের ক্লাস তোমরা যদি ভালো করে দেখে থাকো, তাহলে অবশ্যই তোমাদের মনে থাকবে ইয়ক স্যাক সম্পর্কে আমরা কিছুটা হলেও আলোচনা করেছিলাম। এবার দেখো, এই ইয়ক স্যাক আর এই যে অ্যামনিয়ন, এই যে অ্যামনিয়ন রয়েছে, এই অ্যামনিয়নের ভেতরেই এই যে ভেতরের যে ফাঁকা অংশটা, এটাকে কিন্তু আমরা বলে থাকি অ্যামনিওটিক ক্যাভিটি। তো আশা করি এই তিনটে লেয়ার সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। এবার আমরা যেটা পড়তে চলেছি সেটা হচ্ছে অমরা বা প্ল্যাসেন্টা। অমরা বা প্ল্যাসেন্টা। এবার দেখো, অমরা বা প্ল্যাসেন্টা কি? অমরা বা প্ল্যাসেন্টা হচ্ছে ভ্রূণ ও জরায়ুর প্রাচীরের সংযোগকারী অংশ। আবারও বলে দিচ্ছি, ভ্রূণ ও জরায়ুর প্রাচীরের সংযোগকারী একটি অংশ হচ্ছে কি? অমরা বা প্ল্যাসেন্টা। এবার দেখো, এখানে আমরা আর একটা জিনিস সম্পর্কে জেনে নিব, যেটা হচ্ছে আম্বিলিকাল কর্ড। কি বলছি? আম্বিলিকাল কর্ড। এই যে এই স্ট্রাকচারটা দেখছো, এটাকে আমরা বলি আম্বিলিকাল কর্ড। আম্বিলিকাল কর্ড। এই যে দেখছো, এই যে ভ্রূণ, এই ভ্রূণের কোরিয়নিক ভিলাই। কি বলছি? এবং এই জরায়ুর এন্ডোমেট্রিয়াম। এই জরায়ুর এন্ডোমেট্রিয়াম একসাথে মিলে গঠন করে আম্বিলিকাল কর্ড। আম্বিলিকাল কর্ড। এই কোরিয়নিক ভিলাই আর এন্ডোমেট্রিয়াম মিলে হুই গঠন করছে আম্বিলিকাল কর্ড। এবার এই যে পুরো যে স্ট্রাকচার, এই পুরো স্ট্রাকচারটাই হচ্ছে কি? অমরা বা প্ল্যাসেন্টা। অমরা বা প্ল্যাসেন্টা। তাহলে আবারও দেখো ডেফিনেশন, তাহলে আবারও দেখো, যদি প্রপার ডেফিনেশন আমরা বলি, তাহলে বলবো ভ্রূণ ও জরায়ুর প্রাচীরের একটি ঘনিষ্ঠ সংযোগকারী অংশ, যা যা কি করছে? মা ও ভ্রূণের মধ্যে বিভিন্ন পদার্থের আদান প্রদান আদান প্রদানে
সাহায্য করে, বিভিন্ন পদার্থের আদান প্রদানে সাহায্য করছে। এবার দেখো এই ছবিতে যদি তোমরা দেখতে চাও তাহলে এই হচ্ছে সেই ভ্রূণ, এই হচ্ছে সেই ভ্রূণ। ভ্রূণটা এখন কার মধ্যে আছে? ভ্রূণটা আছে জরায়ুর মধ্যে। ভ্রূণটা কোথায় আছে? জরায়ুর মধ্যে। আর এই যে এই লাল রঙের স্ট্রাকচারটা দেখছো, এই লাল রঙের স্ট্রাকচার, এই লাল রঙের স্ট্রাকচারের ওপরে যে ব্ল্যাক কালারের আমি হাইলাইট করে দিয়েছি, এই অংশটা হচ্ছে এন্ডোমেটেরিয়াম। এই অংশটাই হচ্ছে কি? এন্ডোমেটেরিয়াম। আর এই যে লাল অংশটা দেখছো, এই অংশগুলোকেই একসাথে আমরা কি বলছি? প্ল্যাসেন্টা বা অমরা। প্ল্যাসেন্টা বা অমরা। তো আর এই যে দেখো এখানে যে স্ট্রাকচার, এটাকে আমরা আগে জেনেছি আম্বিলিক্যাল কর্ড হিসেবে। তাহলে এই আমাদের মোটামুটি ছবির পার্টস চলে গেল। এবার দেখো এখানে যে বলা আছে যে বিভিন্ন পদার্থের আদান প্রদানে সাহায্য করে, বিভিন্ন পদার্থের আদান প্রদানে সাহায্য করে। তো এবার কোশ্চেন আসতে পারে কি কি পদার্থের আদান প্রদান করছে। তো চলো এবার সেগুলো দেখে নেওয়া যাক। যেমন প্রথমে আমরা বলতে পারি যে জিনিসটা ছাড়া প্রাণীরা কোনোভাবেই সার্ভাইভ করতে পারে না, সেটা হচ্ছে কি? অক্সিজেন। প্রথমে তাহলে বলতে পারি যে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান ঘটছে, তাই না? অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান ঘটছে, নইলে তো কোনো কিছুই পসিবল হতো না। তারপর আমরা বলতে পারি বিভিন্ন খাদ্যবস্তু বা বিভিন্ন পুষ্টিদ্রব্য। তারপরে দেখো এই যে আমরা বিভিন্ন পুষ্টিদ্রব্য মায়ের দেহ থেকে একটা এমব্রায়ো বা ভ্রূণের মধ্যে যাচ্ছে, তাহলে সেই এমব্রায়োর মধ্যে তো কিছু না কিছু রেচন পদার্থ সৃষ্টি হবে। তো সেই রেচন পদার্থগুলো কিন্তু এই পুরো মেকানিজমের মাধ্যমে কিন্তু দেহের বাইরে বেরাবে। তাহলে আমরা লিখে দিতে পারি এখানে রেচন পদার্থ আদান প্রদানও হয়, অর্থাৎ এমব্রায়ো থেকে কিন্তু রেচন পদার্থটা মায়ের দেহের মাধ্যমে বেরিয়ে যায়। তারপরে যেটা ইম্পর্টেন্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা অবশ্যই আমরা বলতে পারি হরমোন। এই যে অমরা বা প্ল্যাসেন্টা আছে, এ বেশ কিছু হরমোন রিলিজ করে, বেশ কিছু হরমোন রিলিজ করে। যেমন বলতে পারো এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন। এই রিল্যাক্সিনের ব্যাপারে একটা জিনিস বলে দিই, এই রিল্যাক্সিন হরমোন প্রসবের সময় বডিকে রিল্যাক্স করতে সাহায্য করে, বডিকে রিল্যাক্স করতে সাহায্য করে এবং প্রসব যন্ত্রণা কমিয়ে একটা শিশুকে মায়ের দেহ থেকে বাইরে বেরিয়ে আসতে কিন্তু সাহায্য করে। এছাড়া আমরা আর একটা ইম্পর্টেন্ট মানে এই হরমোনদের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হরমোন আমরা দেখতে চলেছি, সেটার নাম হচ্ছে HCG, যার পুরো নাম হচ্ছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। এই হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিক হরমোন কিন্তু প্রেগন্যান্সি হরমোন নামেও পরিচিত। কি নামে পরিচিত? প্রেগন্যান্সি হরমোন। তার মানে তোমরা বুঝতেই পারছো এর গুরুত্ব কতখানি। কিসে গুরুত্ব? গর্ভাবস্থা বজায় রাখতে, গর্ভাবস্থা বজায় রাখতে। এই যে একটা ভ্রূণ এই যে 240 দিন ধরে মায়ের পেটে রয়েছে, তো সেই গর্ভাবস্থাকে বজায় রাখতে কিন্তু এই HCG খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেই কিন্তু আমরা একে বলে থাকি প্রেগন্যান্সি হরমোন। এছাড়া এই রিলেটেড একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। অনেক সময় তোমরা দেখবে যে একজন মহিলা গর্ভবতী হয়েছে কিনা তার টেস্ট করা হয়। তার জন্য দেখবে একটা কিট পাওয়া যায়, যে কিটের মধ্যে ইউরিন স্যাম্পল নিয়ে তার কালার দেখে এটা কিন্তু যাচাই করা হয় যে সেই মহিলা গর্ভাবস্থায় আছে কিনা। তো এটা কিভাবে যাচাই করা হয়, তাই না? এটা কিভাবে যাচাই করা হয়? ওর মধ্যে তো শুধুমাত্র ইউরিন দিলে তো আর হবে না, তাই তো? তো একজন মহিলা গর্ভাবস্থায় এলে এই HCG হরমোন তার ব্লাডে ও ইউরিনের মধ্যে কিন্তু চলে আসে, তাই তোমরা দেখবে
যে কিটগুলো পাওয়া যায়, এইরকম একটা চারকোনা কিট পাওয়া যায় যার মধ্যে এইরকম কিছু খাঁজ করা থাকে। তো সেই খাঁজের মধ্যে যদি এই ইউরিনের স্যাম্পেলটা দেওয়া যায়, তাহলে কিন্তু সেই ইউরিনের সঙ্গে এই এইচসিজি হরমোনও কিন্তু অ্যাড হয়। আর যদি সেই এইচসিজি হরমোনের উপস্থিতি থাকে, তাহলেই কিন্তু সেখান থেকে বলা হয় যে সেই মহিলাটি গর্ভাবস্থায় রয়েছে। তো এই হচ্ছে এইচসিজি হরমোনের ভূমিকা। তো এই গেল আমাদের অমরা বা প্ল্যাসেন্টা। তাহলে এখন আমরা দেখব পার্টুরিশন বা প্রসব। দেখো 9 মাস 10 দিন গর্ভধারণের পর কিন্তু একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়। কতদিন? প্রায় 9 মাস 10 দিন। এবার এদিক ওদিক একটু আধটু দিনগুলো চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই প্রসবের জন্য যে হরমোনগুলো মুখ্য ভূমিকা পালন করে আমরা সেগুলো এবার দেখব। তো দেখো, প্রথম যেই হরমোন সেটা হচ্ছে অক্সিটোসিন, আর দ্বিতীয় যেই হরমোন সেটা হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। এই অক্সিটোসিন আর প্রোস্টাগ্ল্যান্ডিন কিন্তু একটু বিশেষ ভূমিকা পালন করে এই প্রসবের সময়। এটা মা যখন বাচ্চা প্রসব করে তখন বিভিন্ন যন্ত্রণার মধ্য দিয়ে তাকে যেতে হয়। তো সেই যন্ত্রণাগুলো কমাতে কিন্তু সাহায্য করে কে? এই অক্সিটোসিন আর প্রোস্টাগ্ল্যান্ডিন। তো দেখো, এই অক্সিটোসিনের কাজ কি? এই অক্সিটোসিন কি করবে? জরায়ুকে সংকোচনে সাহায্য করবে। কি করবে? জরায়ু সংকোচনে সাহায্য করবে। এবং কি বলছি, এবং প্ল্যাসেন্টা প্ল্যাসেন্টা বা অমরাকে উদ্দীপ্ত করবে, উদ্দীপিত করবে এই প্রোস্টাগ্ল্যান্ডিনের ক্ষরণ বৃদ্ধি করার জন্য। কি করবে? এই প্রোস্টাগ্ল্যান্ডিনের ক্ষরণ বৃদ্ধি করার জন্য। কেন এই প্রোস্টাগ্ল্যান্ডিনের ক্ষরণ বৃদ্ধি করবে? কারণ এর সহযোগিতা নিয়েই জরায়ুর সংকোচন কিন্তু আরো বাড়িয়ে তুলবে। জরায়ুর সংকোচন আরো বাড়াবে বা সেই প্রসেসটাকে আরো স্মুথ করে ফেলবে। ঠিক আছে? তো এই জরায়ুর সংকোচনের ফলেই কিন্তু আমরা দেখব যে সার্ভিক্স আর যোনি কিন্তু প্রসারিত হয়ে যায়। সার্ভিক্স কোনটা? তোমাদের যদি এই চিত্রটি মনে থাকে তাহলে দেখবে এই পজিশনে ছিল আমাদের সার্ভিক্স, আর এই অংশটাকে আমরা বলেছিলাম কি? ভ্যাজাইনা বা যোনি। তো এই সার্ভিক্স আর ভ্যাজাইনা, এই সার্ভিক্স আর এই ভ্যাজাইনার পথকে প্রশস্ত করতে সাহায্য করে কিন্তু এই অক্সিটোসিন আর প্রোস্টাগ্ল্যান্ডিন। এছাড়াও আরো বেশ কিছু হরমোন রয়েছে যার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে রিল্যাক্সিন। আমরা আগেও দেখেছি যে রিল্যাক্সিন বডিকে রিল্যাক্স করতে সাহায্য করে, প্রসবকে আরো স্মুথ করতে সাহায্য করে। তো এই হচ্ছে আমাদের পার্টুরিশন বা প্রসব। এরপরে আমরা দেখব ল্যাকটেশন। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, ল্যাকটেশন বা দুগ্ধকরণ হচ্ছে খুব সহজ একটা প্রসেস, যেখানে একটা বাচ্চা প্রসবের পর কিন্তু মায়ের স্তনগ্রন্থি থেকে দুগ্ধ ক্ষরণ হতে শুরু করে। আর এই দুগ্ধকরণে একটা বিশেষ ভূমিকা পালন করে কোন হরমোন? তার নাম হচ্ছে প্রোল্যাকটিন। প্রোল্যাকটিন হরমোন। এবার দেখো, এই দুগ্ধকরণের যেই পুরো বিষয়টা রয়েছে বা কিভাবে পারফর্ম হয় ফাংশনগুলো, সেগুলো কিন্তু আমরা স্ত্রী জননতন্ত্রে পুরোপুরিভাবে খুব ডিটেলসে আলোচনা করে নিয়েছি। যেমন আমরা দেখেছিলাম ম্যামারি গ্ল্যান্ড, ম্যামারি লোব, ল্যাক্টিফেরাস ডাক্ট। তারপর আমরা দেখেছিলাম এখানে বাদামি রঙের অংশ ছিল যাকে আমরা বলছিলাম অ্যারিওলা। তো তোমরা একবার সেই ভিডিওটা দেখে নিতে পারো, যার ফলে কিন্তু তোমাদের এই বিষয়ে পুরোপুরি ক্ল্যারিটি চলে আসবে। তাহলে আমাদের এখানে কিন্তু হিউম্যান রিপ্রোডাকশনের পুরো বিষয়টা কমপ্লিট